প্রথমেই সিমসের অর্গানাইজিং কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর একটা অকেশনে ইনভাইট করার জন্য, এবং তোমরা যারা এসেছো সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বলা হয়েছে মেডিসিন পরীক্ষা ভাইপা অথবা কিভাবে এটাকে সহজ করা যায়। আসলে there are lot of examination in the medical science, first year, starting from first year, item, card, terminal, etc. অনেক কিছু। But I think fifth year medicine examination is the hardest examination in medical science. Just আমি এটা আমার পার্সোনাল পারসেপশন থেকে বলতেছি। এবং অ্যাট দ্যাট টাইম ইন আওয়ার এরা আমাদের স্যাররা ছিলেন ধরাও যেত না, ছোঁয়াও যেত না, অনুভব করা যেত তারা কত কঠিন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের K36-এর এক বড় ভাই, এখন উনি সরকারি কোনো একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, উনি বলতেন যে উনি নন মুসলিম ছিলেন। উনি প্রায়শই বলতেন, এই তোরা তো মৃত্যুকালে আজরাইলের দেখা পাবি, তে জীবন্ত আজরাইল দেখে যা, ওই আজরাইল দেখলে আর কোনো ভয় পাবি না। অর্থাৎ সেই আজরাইলের নাম ছিলেন আমার শিক্ষাগুরু, অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর HGM চৌধুরী। ওনার চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে, আরেকটা উদাহরণ দেই, K35-এর ফার্স্ট বয়, K35-এর অর্থাৎ আমার সিনিয়র 2 বছর, উনি যেদিন ফিফথ ইয়ার পরীক্ষা হবেন সেই দিন পরীক্ষা হলে ঢুকলেন। ঢুকার পরে হঠাৎ করে শোনা গেল একটা শব্দ, এরপরে ওনাকে আর পাওয়া গেল না এবং উনি আর পরীক্ষাই দেন না। অর্থাৎ পরীক্ষায় লটারিতে উনি যখন দেখছেন যে পেশেন্টটা পড়ছে ওনা অতটা ভালো পারবেন না, বিং ফার্স্ট বয় হয়ে, এবং উনি আর পরীক্ষাই দেন নাই এবং পরবর্তীতে 6 মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পরে পাশ করেছেন। সো আমি মনে করি দি MBBS ফিফথ ইয়ার মেডিসিন এক্সামিনেশন ইজ দ্য হার্ডেস্ট এক্সামিনেশন ইন দ্য মেডিকেল সায়েন্স। এবং এই হার্ডেস্ট MBBS পরীক্ষাটাকে কীভাবে সহজীকরণ করা যায় এটা আসলে খুব ডিফিকাল্ট। তবে আমরা যদি কিছু টেকনিক, কিছু সিস্টেম ফলো করি, সামটাইমস ইট উইল বি লেস হার্ডিয়ার অথবা লেস ডিফিকাল্ট, এবং সহজেই এই বাধাটা অতিক্রম করা হয়তো বা যাবে। এখন MBBS পরীক্ষা কয়েকটা কম্পার্টমেন্টে বিভক্ত। একটা রিটেন, যেটা অলরেডি হয়ে গেছে তোমাদের, এবং রিটেন কম্পার্টমেন্ট আই থিঙ্ক দ্য ইজিয়েস্ট পার্ট অফ MBBS এক্সামিনেশন। সেটা ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ, ফোর্থ প্রপ, যে প্রপই হোক, দি মোস্ট ইজিয়েস্ট পার্ট অফ দ্য এক্সামিনেশন রিটেন কম্পার্টমেন্ট। সেকেন্ড একটা OSPI কম্পার্টমেন্ট। টিল টুডে the system of OSPI prevailing, it is easy, but actual OSPI যদি true sense হতো, it was much difficult. Next component হলো clinical and Viva. Among these, the most difficult and important is clinical part. Viva part is relatively easy, not easy but relatively easy, because most of the students are brilliant, তারা সবাই কম বেশি পড়াশোনা করে এবং ভাইপা তারা উত্তরে যেতে পারে। কিন্তু ক্লিনিক্যাল পার্ট যত ফেল সব কিছুই মোস্টলি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ফেল। এবং টিচাররা করে কি পরীক্ষা হলে ক্লিনিক্যালে কে কে ফেল করছে সেই লিস্টে নিয়ে তারা খাতা কাটতে বসে। অর্থাৎ ক্লিনিক্যালটাই হলো পাশের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পার্টমেন্ট। অর্থাৎ ক্লিনিক্যালে পাস, সেই রিটেনে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয় তাকে পাস করে দেওয়া হবে, অথবা রিটেনে তারা নিজ যোগ্যতাই পাস করে। কিন্তু ক্লিনিক্যালি ফেল মানে টোটাল ফেল। সো ক্লিনিক্যাল পার্টটার ক্ষেত্রে আমাদের যত্নশীল অথবা সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসি, প্রথমে আমরা রিটেন তো শেষ, OSPI নিয়ে আমরা কথা বলবো না, কারণ OSPIর বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমে আমার মনে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট OSPI খাতাতে মোর দেন 95%, 98% OSPIতে পাস করে। কীভাবে করে জানি না, বাট করে, দিস ইজ ফ্যাক্ট। এবং রিটেনেও দেখছি মোর দেন 95% দ্য স্টুডেন্ট রিটেনে স্মুথলি পাস করে যায়। সেটা তাদের যোগ্যতাই করুক আর স্যারদের দয়াই করুক, বাট করে। সো নেক্সট দুইটি কম্পার্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট।
নাও প্রথমে আসি আমরা ভাইপা কম্পার্টমেন্ট। ভাইপা এক্সামিনেশন রিয়ালি ডিফিকাল্ট, শুরু করাটা অত্যন্ত ডিফিকাল্ট, বাট একবার যখন শুরু হয়ে যায় তখন কিন্তু সময় কোনভাবে যায় কীভাবে যায় ক্যান্ডিডেটরা বুঝতে পারে না। তবে বিফোর অ্যাপিয়ারিং ইন দ্য ভাইপা কতগুলো সিম্পল কথা, খুবই সিম্পল, কিন্তু আমরা অনেক সময় ফলো করি না। এগুলো করা উচিত, আমি সেগুলো বলার চেষ্টা করি। যেমন আমি আমার আজকে আগামীকাল সকালে ভাইপা, আমি আগের দিন রাতের জন্য আমি একটা সাউন্ড স্লিপ আমার এনশিওর করতেই হবে। সেটা উইথ সিডেশন হতে পারে, উইদাউট সিডেশন হতে পারে। উইথ সিডেশন হলে শর্ট অ্যাক্টিং সিডেটিভ ইউজ করতে হবে। সিনিয়র ভাইদের কাছ থেকে শুনে কোনটা শর্ট অ্যাক্টিং 4 ঘন্টার বেশি কাজ করে না সেটা নিতে হবে। এখন এমন একটা ওষুধ দিলাম 12 ঘন্টা কাজ করে, আর পরীক্ষার হলে যাই আমার ঘুম এসে গেল, এতে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি ব্রেনটা ওপেন হবে না। সো আগের রাতের ঘুমটা মাস্ট, একটা সাউন্ড স্লিপ অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো আর্লি মর্নিংয়ে উঠলাম, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম, কিন্তু অ্যাডিকুয়েট টাইম নিতে হবে ফর প্রিপেয়ারিং হিমসেলফ। ফর প্রিপেয়ারিং মানে ফিজিক্যাল প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, অর্থাৎ আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার ঠিকমতো গোসল হলো কিনা, আমার ব্রেকফাস্টটা ঠিকমতো হয়েছে কিনা। যারা অ্যাংজাইটিতে সাফার করে তাদের অ্যান্টিট্যাকিকার্ডিয়া কিছু ড্রাগ পাওয়া যায় যেগুলোর সাইড এফেক্ট নাই, সেই ড্রাগটাও গ্রহণ করা যেতে পারে। প্রপারনল 10 মিলিগ্রাম খেলে ট্যাকিকার্ডিয়া হয় না, প্যালপিটেশনটা কম হয়, পরীক্ষার হলে পারফরমেন্সটা খুব ভালো হয়। আমার ড্রেসটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমার ড্রেসটা কেমন। একটা সিম্পল ড্রেস, দামি হতে হবে না, সিম্পল বাট ক্লিন। আমার জুতাটা শুটা কেমন, কালি করা আছে কিনা, আমার হেয়ার স্টাইলটা কেমন, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। কারণ তোমার এক্সামিনার উনি কোন অ্যাটিটিউডের তুমি জানো না, কিন্তু উনি খুব সিম্পল হতে পারে, উনি খুব কমপ্লেক্স হতে পারে, উনি খুব বিনয়ী হতে পারে, উনি খুব অ্যাগ্রেসিভ হতে পারে। সো আমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে ফর অল থিংস। সো আমার ড্রেস আপ, আমার অ্যাটিটিউড, আমার বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং উই শুড অ্যাট্রাক্ট হিম। আমি ঢুকবো জেন্টলি, সালাম অথবা যেটি ধর্ম অনুসারে যেটি করে আমি তার সামনে যে সুন্দরভাবে দাঁড়াবো, সহজেই আগেই বসবো না, উনি বসতে বলবেন তারপরে বসবো, খুব বিনয়ের সাথে, খুব জেন্টলি। ইনিশিয়ালি কিন্তু প্রশ্নগুলো খুব সহজ আসে, হয়তো আসবে ডিফাইন অ্যানিমিয়া, ক্লাসিফাই অ্যানিমিয়া, অথবা ডিফাইন জন্ডিস, ক্লাসিফাই জন্ডিস, অথবা বলবে ডিফাইন নিউমোনিয়া, ক্লাসিফাই নিউমোনিয়া, অথবা বলতে পারে যে হোয়াট আর দ্য লিভার ডিজিজেস ইউ এনকাউন্টার্ড ইন ইউর ওয়ার্ড, অথবা একটা ফিভারের রোগী কত ধরনের ফিভার তুমি দেখেছো। খুব সিম্পল প্রশ্ন ধরবে, এবং এই সিম্পল প্রশ্নগুলোকে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, খুব জেন্টলি, খুব স্লোলি বাট স্টিডিলি, স্লো বাট স্টিডিলি, খুব র্যাপিড না, একেবারে বোবার মতো বসে থাকাও যাবে না। একটু অ্যাংশাস লাগতে পারে, তোমার অ্যাংজাইটি লাগতে পারে, টিচারই অনেক সময় হেল্প করে এ ব্যাপারে, যে টেনশন করো না, ভালোভাবে বসো, কাঁপাকাঁপি করো না, টিচারই তোমাকে এই ব্যাপারে অনেক ক্ষেত্রে ইনশিওর করবে। কিন্তু তারপরেও তোমার অ্যাংজাইটি, টেনশন, প্যালপিটেশন এগুলো হবেই, এগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে আস্তে আস্তে কঠিন প্রশ্ন দিকে যেতে পারে, কিন্তু ইনিশিয়ালি মোস্ট অফ দ্য টিচার খুব সিম্পল প্রশ্ন ধরে, ভেরি সিম্পল, যেটা তোমার পরীক্ষার হল থেকে উঠে আসার পরে মনে হবে ইস এত সহজ ধরলো, আমি কেন যেন বলতে পারলাম না। কারণ ওই মুহূর্তে সবার জন্য চিন্তা শক্তিটা লোপ পেয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও, আমার স্যারদের ক্ষেত্রেও হয়তো হয়েছে, তোমাদের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে। সো আমার মেন্টাল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশন খুব শক্তভাবে নিতে হবে। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার স্যাররা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, ওনারা আমার ইন্টারনাল এক্সটার্নাল 1জন বা 2জন আসছেন, এবং ইন্টারনালরা সবসময় এক্সটার্নালদের উপরে মাতব্বরি করে, এবং এটা সব জায়গাতেই, এবং এক্সটার্নালরা এসে কখনো ফেল করায় না। ফেলের মূল কারণই ইন্টারনাল, কারণ ইন্টারনাল যদি চায় এক্সটার্নাল সেই ব্যাপারে হাত বাড়ায় না, এক্সেপশন 2-1টা ক্ষেত্রে, কিন্তু সাধারণত ইন্টারনালি সব কিছু কন্ট্রোল করে। সো তোমার সাহস থাকতে হবে যে ইয়েস ইন্টারনাল আমার স্যার আমাকে পড়াইছে, আমি পড়ছি, আমি পাস করব। এক্সটার্নালের দিকে তাকে নার্ভাস হওয়ার দরকার নাই। ঢাকা মেডিকেল থেকে প্রফেসর মুজিব আসবে, প্রফেসর আজাদ আসবে, এই ভয় পাওয়ার কিছু দরকার নাই।
তোমার স্যার তোমার জন্যই রেডি আছে পাস করানোর জন্য। হ্যাঁ, তোমাকে তো মুখ খুলতেই হবে। তোমাকে সিম্পল জিনিস ধরা করো, সাইনোসিসের ক্লাসিফিকেশন বলো, সেন্ট্রাল এবং পেরিফেরাল সাইনোসিস ডিফারেন্সিয়েট করবা কেমন করে অ্যাট বেড সাইড। এখন এটা যদি তুমি বলতে না পারো তাহলে তো তোমাকে আর স্যার রক্ষা করবে না। অথবা বলতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা ভাইরাল হেপাটাইটিস ক্লিনিক্যালি কীভাবে ডিফারেন্সিয়েট করবা। অথবা বলতে পারে প্লাস্টিক অ্যানিমিয়া এবং আইটিপি ক্লিনিক্যালি কীভাবে বুঝতে পারবা। এই প্রশ্ন, সহজ প্রশ্নগুলো তোমাকে খুব উত্তর দিতেই হবে। কিন্তু ডিফিকাল্ট প্রশ্ন দুই একটা আসতেই পারে, সেগুলো নিয়ে এত চিন্তা করার কোনোই কারণ নাই। আর একটা জিনিস, মেডিসিন টিচাররা কিন্তু একটু ইন্ট্রোভার্টেড, তারা একটু কনস্টিপেটেড বলে শব্দটা, অনেক সিনিয়র ভাইদের কাছে শুনছি। তারা নাকি সহজেই কিছু সন্তুষ্ট হয় না, সহজেই কিছুতে খুশি হয় না এটসেট্রা। আর এর কোনো সিলেবাস নাই, কিন্তু তোমাকে সিম্পলি ধরতে পারে সার্কেল অফ উইলিজের বাউন্ডারিটা বলো, তোমাকে ধরতে পারে ব্রেন স্টেমের কম্পোনেন্টগুলো বলো, ওখানে কোন কোন ক্যানেল নামের নিউক্লিয়াসগুলো থাকে। এখন তোমরা বলতে পারো এটা অ্যানাটমির একটা প্রশ্ন, না, এটা অ্যানাটমি হতে পারে কিন্তু মেডিসিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুঝতে পারছো কথাটা? সো মেডিসিন মিনস ওই বিদেশি মেডিসিনও মেডিসিন, মানে ফরেন্সিক মেডিসিন, আবার অল্প মেডিসিনও মেডিসিন, কিন্তু কমিউনিটি মেডিসিন, হ্যাঁ, কম মেডিসিন যেটা বলি আমরা। সো মেডিসিন বলতে মেডিকেল সায়েন্সের সকল সাবজেক্টকে একসাথে আনা হয় এবং ইট ইজ দ্য মাদার সাবজেক্ট অফ দ্য মেডিকেল সায়েন্স। কারণ রুগীরা কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের রুগীরাও প্রথমে মেডিসিন ডাক্তারের কাছে যায়, একটা ডেলিভারির রুগীও অনেক সময় মেডিসিন ডাক্তারের কাছেও যায়, অথবা কনসেপ্ট করছে নশে ভমিটিং, মেডিসিনের ডাক্তার কাছে আগে যায়। সো মেডিসিন ডাক্তার হলো হোমিওপ্যাথি ডাক্তার, উনি সব কিছুই জানেন, হয়তো বা কিছুই জানেন না, কিন্তু এমনটি ভাব যে সব কিছুই জানেন। তবে হ্যাঁ, সব সাবজেক্টেই অল্প অল্প ধারণা থাকতেই হবে। এই জন্য মেডিসিন পরীক্ষাটা কিন্তু নট ইজি। আমি মনে করি এটা অত্যন্ত ডিফিকাল্ট পরীক্ষা। আমরা যখন পরীক্ষা নেই, আমরা চা খাই, গল্প করি, আমাদের কাছে মনে হচ্ছে এরকম ওই ব্যাঙের খেলার মতো। ব্যাংকে যখন আমরা ঢিল মারতেছি ছোটো বাচ্চা, ইস লাগাতে পারলাম, আমার কাছে ইস লাগাতে পারলাম, কিন্তু ব্যাঙের জন্যে জিনিসটা চিন্তা করো কত কষ্টকর। ঠিক পরীক্ষার হল তাই, আমরা চা খাচ্ছি, গল্প করতেছি, টেলিফোনে কথা বলতেছি, পাশে উল্টা পাশে উনি ঘামতেছেন, এক্সিমিনি ঘামতেছেন, একটু সিম্প্যাথি আমাদের থাকে না। ইট ইজ হিউম্যান নেচার। তোমরাও যখন এক্সিমিনার হবা তো একই কাজটি করবা, হয়তো এর চেয়েও কঠিন কিছু করতে পারো। সো এই ব্যাপারে আমাদের এই যে ড্রেস, শু, হেয়ার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ল্যাঙ্গুয়েজের কোনো প্রকাশ নাই, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা পরীক্ষার হলে অত্যন্ত ইম্পর্টেন্ট। তুমি কিভাবে আসলা, কিভাবে দাঁড়ালা, কিভাবে বসলা, কিভাবে স্যারের দিকে তাকালা, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট এবং অনেক স্যারই এটাকে লক্ষ্য করে এবং অটোমেটিক্যালি নিজ স্যারদের মনের ভিতরে একটা ইচ্ছে হয় যে ছেলেটা বোধহয় ভদ্র। যখনই মনে হবে ছেলেটা বোধহয় ভদ্র, মেয়েটি বোধহয় ভদ্র, তখনই অলরেডি তোমরা একটা স্কোর করে ফেললা। এবং এই স্কোরের জন্য পরীক্ষা দেওয়া লাগলো না, কিন্তু এই স্কোরের জন্য ডেভিডসনও পড়া লাগলো না। সো এই স্কোরটা যেন ইনভেরিয়েবলি তোমরা অর্জন করতে পারো, সেই অ্যাটিটিউড এখন থেকে ডেভেলপ করার চেষ্টা করো। এরপরে তো পরীক্ষা, কিন্তু এর আগের স্কোরিং যদি না পাও, পরীক্ষা যতই ভালো করো। যেমন আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে পরীক্ষা নিতে গেছি, মেয়েটি ফার্স্ট গার্ল, ওখানকার পিডিয়াট্রিশিয়ান হেড, উনি রাজশাহী মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট, আমার 2 বছর সিনিয়র, এবং ওনার সাথে আমার খুব ভালো রিলেশন, বাড়ি নওগাঁর দিকে। তো মেয়েটিকে জিজ্ঞাসা করলাম আমি, তুমি তো ফার্স্ট গার্ল, তুমি তো অনেক পড়াশোনা করছো, বলো তো তুমি মেডিসিন কোন কোন বই পড়ছো, দু একটা বইয়ের নাম বলো, ক্লিনিক্যাল মেথড। উনি তখন বেশ কয়েকটা চটির নাম বললো। আমি কেন হাসিসন তুমি পড়ো নাই? আমার স্যাররাই পড়ে না, হাসিসন আমি পড়বো কেন? এবং তখন মেডিসিনের প্রফেসর ছিলেন বিখ্যাত প্রফেসর মনিরুদ্দিন আহমেদ, যার লাইন বাই লাইন বই মুখস্থ ঢাকা মেডিকেল কলেজের। আমি তার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম। আমার শুনে এত খারাপ লাগলো, আমি আবারও উচ্চারণ করলাম, তুমি বই পড়ো নাই, বই কিনো নাই? হ্যাঁ কিনছি, কিন্তু আমার স্যাররা পড়ে না থেকে আমিও পড়ি না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আবার বলো তো, কয় না আমার স্যাররা এগুলো পড়ে না। সো আমিও পড়ি না। এবং মেয়েটি ভালো পরীক্ষা দিল, ওনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি একটু সফটই হলাম, বললাম যে আপনি ইন্টারনাল, আপনি যেটা ভালো মনে হয় সেটাই করেন, আমি এভাবে কম করব না। উনি একেবারে স্কোর এত কম দিল যে ওবার পাস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি বললাম কি আপনি ফেল করেন? কয় না, যে স্টুডেন্ট এরকম উত্তর দেয় স্যার সম্পর্কে
তারই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যিনি অত্যন্ত লার্নেড, তার সম্পর্কে এরকম একটা কথা বললো, তাকে আপনি যতই সফট হন আমি পাস করাবো না। অর্থাৎ ইন্টারনাল কিন্তু ফেল করালো, এবং ফেল করলো সে মেয়েটি। কারণ এই যে অ্যাটিটিউড, এটা কিছুই না, কিন্তু এটা অ্যাটিটিউড প্রবলেম, কিন্তু এটা মারাত্মক অ্যাটিটিউড প্রবলেম। এখন আমার বাবা যত খারাপই হোক, আমি কি বাবাকে বকা দিতে পারি? হ্যাঁ, মনে মনে কষ্ট নিতে পারি, টেকনিক্যালি তাকে বোঝাইতে পারি, বা অন্যকে দিয়ে তাকে মোটিভেট করতে পারি, কিন্তু সরাসরি হার্ড করার মতো সাহস অথবা কারোই নাই, বা থাকা উচিত না। তো এর একটা ছোট্ট উদাহরণ দিলাম, এটা একটা বাস্তব। আমি ঢাকার কোনো একটা প্রাইভেট মেডিকেল আমি পরীক্ষা নিতে গেছি, মেয়েটা ওই প্রতিষ্ঠানের ফার্স্ট গার্ল, এবং সেবার সে ফেল করল, এবং পেডিয়াট্রিক্স মেডিসিন যে বোর্ডটা থাকে সেই বোর্ডে। এবং এটি নিয়ে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব টেবুলেশনের দিনে বললেন যে মেয়েটা নাকি খারাপ করছে, কী করছে। তো যাই হোক, উনি আর কিছু কথা বললো না, আমি তো এক্সটার্নালি আমি আর কী বলবো। তো যাই হোক, আমি চাই যে তোমাদের অ্যাটিটিউড খুব সোবার থাকবে। অ্যাটলিস্ট এমনি যদি নাও করতে চাও, একটু অভিনয় করেও সোবার দেখাবা, অ্যাটলিস্ট করতেই হবে তোমাকে। নেক্সট আসি কোশ্চেন। প্রথমে কিন্তু খুব সিম্পল জিনিস দিয়ে শুরু করে। আমি বললাম ওই যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন যে প্যারামিটারগুলো আছে, অ্যাপিয়ারেন্স, বিল্ড, নিউট্রিশন, ডিকিউপিটাস, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, পালস, ব্লাড প্রেশার, জুগুলার ভেনাস প্রেশার, সাধারণত এগুলোর যে কোনো একটা টপিক নিয়েই ভাইবাটা শুরু হয়। অথবা ইম্পর্টেন্ট কোনো ডিজিজ, প্রত্যেকটা সিস্টেমে দেখবা দুটো একটা করে ইম্পর্টেন্ট ডিজিজ আছে। যেমন আমি যদি রেসপিরেটরি সিস্টেম চিন্তা করি, নিউমোনিয়া, ডিফাইন নিউমোনিয়া, ক্লাসিফাই নিউমোনিয়া। আমি যদি হেপাটোবিলিয়ারি সিস্টেম চিন্তা করি, ভাইরাল হেপাটাইটিস অথবা সিরোসিস অফ লিভার। আমি যদি এন্ডোক্রাইনোলজি চিন্তা করি, ডায়াবেটিস মেলাইটাস অথবা থাইরয়েড ডিজঅর্ডার। এগুলো দিয়েই শুরু হবে তোমাদের। আমি যদি জিআইটি চিন্তা করি, পেপটিক আলসার ডিজিজ অথবা আইবিএস অথবা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। কারণ এই জিআইটিতে বেসিক্যালি কিন্তু তিনটি অসুখ, পিইউডি, আইবিএস, আইবিডি। এখন তুমি যদি বলো মাত্র তিনটি অসুখ, দেখো আর কোনো অসুখ আছে কি না, খুঁজে পাবা না। ইয়েস, আর কিছু টুকটাক প্রবলেম আছে, সেগুলাই আইবিএস, আইবিডি, পিইউডি, মানে পেপটিক আলসার ডিজিজ, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, কি আইবিএস। তে এরকম প্রত্যেকটা সিস্টেমে কিন্তু তুমি যদি নার্ভাস সিস্টেমে চলে যাও, সিমটোমেটোলজি আলাপ শেষ করে যদি ডিজিজে চলে যাও, মূল একটাই ডিজিজ, স্ট্রোক। খেয়াল করে দেখো, এছাড়া অন্য যে ডিজিজগুলো আছে তাদের ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স অনেক অনেক কম, কিন্তু সিমটম অনেক বেশি। নার্ভাস সিমটোমেটোলজিগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সিমটোমেটোলজিগুলো স্টাডি করতে হবে, ডেফিনেশন জানতে হবে, ইটিওলজি জানতে হবে। সেই ইটিওলজি আবার কমন দুই একটা, ওই ইটিওলজি বইয়ের যে লট অফ বিভিন্ন ফর্মুলা দিয়ে সাজায় রাখছে, এগুলো পড়ার চেষ্টা করা ঠিক না, কারণ এগুলো মনে রাখতেই পারবো না, রাখার সম্ভব না। তাহলে আমি আবারও বলি, ভাইপাতে প্রিপারেশন তোমাদের যতটুকু আছে, তবে আরেকটা জিনিস, মেডিকেল সায়েন্সে একা একা পড়ার চেয়ে 2 জন অথবা 3 জন গ্রুপ ডিসকাশন করাটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি একা পড়ো, 4 ঘন্টা একা পড়লা, তারপরে 3 জনই ভাগ করে নিলাম, আমরা 4 ঘন্টা এই জিনিসটা পড়বো, এরপরে 1 ঘন্টা আমরা ডিসকাস করব, এবং র্যান্ডম ডিসকাশন এবং ক্রস প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো হবে অত্যন্ত মেথডিক্যাল এবং অত্যন্ত কনস্ট্রাকটিভ প্রশ্ন, একজন আরেকজনকে হিউমিলিয়েট করার জন্য না। এবং যখনই তুমি একটা প্রশ্ন করলা, ও উত্তর দিল, তোমার দেখবা আচ্ছা আমি তো এইভাবে চিন্তা করছি, ও এইভাবে চিন্তা করলো, তাহলে ওই চিন্তাটাই তো একটু বেশি সঠিক মনে হচ্ছে, সো তুমি ওই জিনিসটা গ্রহণ করে ফেললা। ঠিক, গ্রুপ ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ভাইভা এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন, সব জায়গায় গ্রুপ ডিসকাশন। তোমরা যদি নিজেরা পড়ো এবং পাশাপাশি একটা ছোট্ট গ্রুপ করো, 2 জন অথবা 3 জনের, এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজের জানা জিনিসটাকে পোক্ত করা, নিজের জানা জিনিসটাকে সলিডিফাই করা, পোক্ত করা, একবারে মাথায় ভালোভাবে প্রিন্ট করা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিফোর ভাইভা বোর্ড, বিফোর ক্লিনিক্যাল এটসেট্রা, সব কিছুই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা চেষ্টা করবা। অনেকে একা পড়ে কিন্তু শেখা যায়, রিপ্রোডিউস করা ডিফিকাল্ট। আর গ্রুপ ডিসকাশনের মাধ্যমে রিপ্রোডিউস করাটাও ঠিক হয়ে গেল, অর্থাৎ তুমি সহজেই রিপ্রোডিউস করতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস, ইন দ্য এক্সামিনেশন হল স্যার 10টা প্রশ্ন করলেন, তুমি হয়তো 5টা পারলা, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। মোর দেন 50% অ্যান্সার করা মানে 100% শিওর তুমি পাস। মোর দেন 50% অ্যান্সার করা মানে ইউ আর 100% শিওর তুমি পাস করবা। নার্ভাস হওয়ার কিছু নেই, জিনিস আমি 3টে পারলাম না, 2টে পারলাম না, 1টা পারলাম না, আমাকে বোধহয় ফেল করে দেবে, না।
কিন্তু পরীক্ষার হলে আমরা দেখা যায় অনেক সময় মুখই খুলি না, অথবা মুখ খুলতে ভয় পাই, মুখ খোলারই চেষ্টা করি না, পারি না, সেটা অন্য জিনিস। কিন্তু 100% প্রশ্নের অ্যান্সার করা কারো পক্ষেই সম্ভব না, তোমাদের পক্ষেও সম্ভব না। সো এটি নিয়ে অহেতুক চিন্তা ভাবনা করার দরকার নাই, মোটামুটি পারলেই চলবে। এবং তোমাদের এখনকার MBBS পরীক্ষা সব কিছু ডেভিডসন ওরিয়েন্টেড পরীক্ষা। ডেভিডসনের প্রত্যেকটি চ্যাপ্টার ধরবা, ইম্পর্টেন্ট দুই একটা টপিক পড়বা, উল্টায় যাবা এবং জানার চেষ্টা করবা কোন চ্যাপ্টারে কী টপিক আছে এটুকুই, এবং সেই টপিক সম্পর্কে একটু ক খ গ জানা, ডিটেলসে না, ডিটেলস তোমাদের ধরা হবে না। এখন যদি বলো যে ফার্মাকোলজিতে অনেক প্রশ্ন ধরা, ইয়েস ফার্মাকোলজি ধরবে ফ্লুসিমাইডের সাইড এফেক্ট, ফেনোথাইজিনের সাইড এফেক্ট, এগুলো বিটা ব্লকারের সাইড এফেক্ট, দুই চারটা ড্রাগের নাম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাইড এফেক্ট, এই অল্প কিছু, খুব বেশি কিছু না। এগুলো তোমরা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করলেও বুঝতে পারবা, গ্রুপ ডিসকাশন করলেও তোমাদের কাছে চলে আসবে। আর একটা হলো, যখন পরীক্ষা শুরু হয়, যারা প্রথম দিকে পরীক্ষা দেয় তারা এই সুযোগটা পায় না, যারা শেষের দিকে পরীক্ষা দেয় তাদের কিন্তু তারা লাকি। তারা যদি ওই আগের 3 দিনের প্রশ্ন খালি কালেক্ট করে, মোর দেন 90% প্রশ্ন সারা রিপিট করে। মোর দেন 90% প্রশ্ন স্যাররা কিন্তু রিপিট করে। রিপিটেশন এবং রিপিটেশন একই জিনিস। কিন্তু তোমরা অনেকে এত অলস যে এগুলা কালেক্ট করার কেউ চিন্তাও করেন না, চেষ্টাও করেন। আমি দেখেছি একই জিনিস ধরলাম, পরের দিন ধরলাম, তুমি জানো না, তোমার বন্ধুদের কাছে স্যার শোনা হয় নাই, অথবা কয় বলে নাই, যেটাই হোক, একই জিনিস পরের দিন ধরলাম আর অ্যান্সার দিতে পারে না। এটা শুধু আন্ডার গ্র্যাজুয়েটে না, এটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটেও একই জিনিস ঘটে। কারণ স্যাররা কিন্তু তোমাদের মতো সারা রাত পড়াশোনা করে আসে না, স্যাররা চেম্বারে রাত 2টা পর্যন্ত ডক্টর.সাকলায়েনের মতো ওটি করে চলে আসতেছে। ওটি করে কোনো রকমে 2 ঘন্টা ঘুম পেরে সকালে তাড়াহুড়া করে অফিসে আসলো বা পরীক্ষার হলে গেল। সো স্যারদের ওইভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই, মনে মনে যা আসে, মুখে যা আসে তাই ধরে, এবং সেটা প্রতিদিন যা আসে ওই প্রতিদিন একই জিনিসই আসে, খুব ডিপে আসে না, ওই সব কিছু সুপারফিশিয়াল। তুই একটা স্যার এক্সেপশন আছে যারা একটু ডিপে ধরে, মোস্ট অফ দ্য স্যার সুপারফিশিয়াল, ভেরি সুপারফিশিয়াল। আমরা এই ভাইপা এইরকমই আরেকটা জিনিস, ভাইপাতে কিন্তু আমরা অনেক সময় তর্ক করি, স্যার আমরা এইভাবে শিখছি, অমুক স্যার এটা বলছে, অমুক বইতে এটা আছে, এটা কখনোই বলবো না। স্যারের মুখের দিকে তাকাবা, স্যার কী চায়, স্যার যদি ভুল বলে ওইটাকেই অ্যাকসেপ্ট করে দেবা, এবং ওইটাই কারেক্ট ওই মুহূর্তে, কারণ তোমাকে পাস করতে হবে। এখানে তোমার জ্ঞান দেখানোর জায়গা না, ওইটা তুমি বেশি জানো এটাও শো করার জায়গা না। তুমি কিছুই জানো না, তুমি কোরবানির গরুর মতো স্যারের কাছে গেছো, স্যার তোমাকে কোরবানি করবে, তুমি একবারে হাত পা ছেড়ে দাও, দেখবা স্যার সফট হয়ে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু অহেতুক তর্কে জড়ায় পড়ো না, অহেতুক শো করো না তুমি অনেক বেশি জানো, অহেতুক তুমি অমুক বই পড়েছো, অমুক স্যার এটা বলছে, এইগুলো বলার চেষ্টা করবো না। অনেক ছেলেমেয়ে এগুলো বলে, কিন্তু আমরা প্রত্যেক বছরই প্রায় 2-4টে ছেলেমেয়ে এমন ভাব করে এটসেট্রা। যেমন রংপুর মেডিকেলের কথাই বলি, ওটা কোন এক ব্যাচের খুব ভালো স্টুডেন্ট, স্কিন ভিডি পরীক্ষা হচ্ছে, এক্সামিনার স্কিন ভিডির, তাকে সাইকিয়াট্রিতে ডিলিউশন হ্যালুসিনেশন ধরা হলো, খুব সহজ জিনিস। তো বললো যে আমি সাইকিয়াট্রি পড়ি নাই। অবাক হয়ে গেলাম, কেন পড়লো না? 6 মাস আগে থেকে জানি এবার স্কিন ভিডির টিচার আসবে, এই জন্য সাইকিয়াট্রি পড়ি নাই। এখন এইরকমটির জন্য না হয়, এরকমটির জন্য না হয়, হ্যাঁ স্যার আমি পড়েছি, আমি খেয়াল করতে পারতেছি না, আমার ঠিক মনে আসছে না স্যার, আমি এই জিনিসগুলো পড়েছি মনে আসতেছে না। এটা বললে কত সুন্দর, কিন্তু সে স্মার্টলি বলছে যে টিচার আসবে জানতে পেরেছি, এই জন্য আমি সাইকিয়াট্রি পড়ি না। এবং সেই মেয়েটি, যাই হোক, পরে রেজাল্ট কী হলো সেটা আর বললাম না। সহজ প্রশ্নগুলো কিন্তু খুব বেশি পড়বা, এবং জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন রিলেটেড ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন, এবং ছোটোখাটো পার্থক্য, যেমন জন্ডিস, হেপাটিক, পোস্ট হেপাটিক, ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন, সাইনোসিস, সেন্ট্রাল পেরিফেরাল ইডেমা, সেন্ট্রাল অ্যানাসার্কা, লেগ ইডেমা, অ্যাসাইটিস, প্রলিফেশন, পেরিকার্ড এলিভেশন, এগুলো ডেফিনেশন এবং তাদের টাইপ, তার এক্সোটিভ, ট্রানজিটিভ, এবং 2-1টা করে কজোলজি। এগুলো প্রশ্ন খুব বেশি ধরা হয় জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন রিলেটেড। আর ডেভিডসনের যে অসংখ্য সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম খালি উল্টাবা, ডিটেলস। ডেভিডসনের প্রথমে একটা পেজ আছে, দেখবা
প্রত্যেকটা সিস্টেমের প্রথমে। ওই পেজে প্রত্যেকটি টোটাল ডিজিজটাকে সুন্দর করে ক্লাসিফাই করছে। অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা সুন্দর ক্লাসিফিকেশন দেখি, নার্ভাস সিস্টেম। আর ক্লাসিফাই করছে কেমন করে ডেভিডসন সাহেব? প্রথম হচ্ছে অ্যানাটমি অফ দ্য নার্ভাস সিস্টেম, ফিজিওলজি অফ দ্য নার্ভাস সিস্টেম, সিমটমস অ্যান্ড সাইন্স অফ নার্ভাস সিস্টেম, ইনভেস্টিগেশনস অফ নার্ভাস সিস্টেম, শেষ। এরপরে বলছে স্ট্রোক, একটা গ্রুপ অফ ডিজিজ। এরপরে বলছে ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। এরপরে বলছে ইনফ্লামেশন, মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে ইনফেকশন গেল, ইনফ্লামেশন গেল, স্ট্রোক গেল। এরপরে বলছে ডিজিজ অফ দ্য নার্ভ অ্যান্ড মাসল, নিউরোপ্যাথি, মায়োপ্যাথি, ডিজিজ অফ দ্য স্পাইনাল কর্ড কম্প্রেশন, স্পাইনাল কর্ড টিউমার। তারপর বলছে ইক্সল, ইন্টারক্যানিয়াল স্পেস অকুপাইং লিশন। এরপরে বলছে ডিজেনারেটিভ ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসনিজম, শেষ। তাহলে 7টা গ্রুপে টোটাল নার্ভাস সিস্টেমটাকে শেষ করে দিল ওই প্রথম পেজটাই। এখন এই পেজটা যদি ভালো করে রপ্ত করতে পারো তাহলে তোমার টোটাল নার্ভাস সিস্টেম হাতে চলে আসলো। এখন এই পার্কিনসনিজম ডিটেইলস বলার কোনো দরকার নাই, শুধু পার্কিনসন কী ধরনের ডিজিজ, কী ঘটনা ঘটে এটিও যথেষ্ট। আর কি দুই একটা ড্রাগ ইউজ করে ওটাই যথেষ্ট, আর কিচ্ছু করার দরকার নেই। মোটর নিউরন ডিজিজ, কী ধরনের ডিজিজ, এর ক্লাসিফিকেশনটা, দুই একটা প্রেজেন্টেশন, আর কিচ্ছু দরকার নেই। এত ডিটেলস এত কিচ্ছু তোমাদের ধরা হবে না, কোনো স্যারই ধরবেন না, কোনো মেডিকেল কলেজেই ধরবে না, সেটা ঢাকা মেডিকেলই হোক আর যেখানেই হোক ধরা হয় না। কারণ আমরা ধরেই এটা ক্যান্ডিডেটটা পারবে না, হয়তো আমরা ধরবো না। তুই একজনকে এক্সট্রাঅর্ডিনারি ধরতে হলে সেটা অন্য কথা, না পারলে কিচ্ছু আসে যায় না। কিন্তু যদি বলতে পারি ইয়েস নার্ভাস সিস্টেমে কয়েকটা, যেমন এন্ডোক্রাইন সিস্টেমে কয়টা অসুখ আছে, জাস্ট ক্লাসিফিকেশনটা টোটাল এন্ডোক্রাইন ডিসঅর্ডারের, এই জিনিসটা কিন্তু প্রথম পেজ, ডেভিডসনের প্রথম পেজটা পড়ার চেষ্টা করবা। এবং প্রথম পেজটা রপ্ত করা মানে পুরো ডেভিডসন রপ্ত, ওই সিস্টেম রপ্ত করা, এবং টোটাল সিস্টেমের পেজগুলো রপ্ত করা মানে পুরো বইটা রপ্ত করা। এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা একটা যদিও সময় লাগবে এটা করতে। এরপরে আমরা যদি প্র্যাকটিক্যাল আসি, এবার প্র্যাকটিক্যাল আছে নতুন সিস্টেমে। প্র্যাকটিক্যালে রাখবে এক্স-রে, ইসিজি ইনস্ট্রুমেন্ট, ইসিজির কমন ট্রেসিংগুলো, সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অ্যাকুইট-এমআই। হার্ট ব্লক তোমাদের দিবে না। এবার যেমন বিসিপিএস থেকে একটা টিম গেছে ভিজিটে, মিড লেভেলদের পরীক্ষা নেওয়া হলো। মিড লেভেলদের ট্রেনিং অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, মাহমুদ হাসান স্যার পরীক্ষা নিচ্ছেন, আমি, মাহমুদ হাসান স্যার আরেকজন। তে আমি ছেলেটিক আমি নিজেই ফাঁসাই দিলাম, নিজের ছেলেকে নিজেই ফাঁসালাম। আমি এক মিনিট জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে, তুমি কিডনি বায়োপসি দেখছো? ছেলেটি স্মার্টলি উত্তর দিল, আমি দেখেছি। আচ্ছা বলো তো কিডনি বায়োপসিতে পেশেন্টের পজিশনটা কেমন ছিল? স্ট্যান্ডিং পজিশন, সেটিং পজিশন, লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল, সুপাইন। আসলে হবে প্রন পজিশন, আমি প্রনটার উচ্চারণ করলাম না, অ্যান্সারটা বাদ দিয়ে বাকি সবগুলো রং অ্যান্সার দিয়ে দিলাম। হ্যাঁ, সে স্মার্টলি বললো সুপাইন পজিশন। হ্যাঁ, তা আমি বললাম কয়টা দেখছো? বেশ কয়েকটা দেখছি। আচ্ছা কোন ডিপার্টমেন্টে দেখছো? নেফ্রোলজি ডিপার্টমেন্টে। অর্থাৎ ওকে কিন্তু কবরের মধ্যে ঢোকাচ্ছি, মাঠে চাপা দিচ্ছি। হ্যাঁ, কারণ সে তো ভুল অ্যান্সার করে বসছে। মাহমুদ হাসান স্যার হাসতেছেন, মাহমুদ হাসান আমাকে বলতেছে না ও দেখছে আসলে বলতে একটু ভুল করছে, প্রন বলতে সুপাইন বলে ফেলছে, স্লিপ অফ টাং। তো মাহমুদ হাসান তো খুব ভদ্রলোক, ভদ্রলোক। তো ব্যাপারটা এরকম। এটা খুব এর কোনো প্রশ্ন হলো বলো? এর কোনো প্রশ্নই না। কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের ধরি। লিভার বায়োপসি করতে দেখেছো, পজিশনটা কি, কোন স্পেসে নিডলটা ইন্ট্রোডিউস করছিল, যখন নিডলটা ইন্ট্রোডিউস করে পেশেন্টের শ্বাসটা কেমন ছিল, ইন্সপিরেশনে না অ্যাসপিরেশনে না জোরে জোরে শ্বাস নিচ্ছিল, ঠিক এরকম। পেরিকার্ডিয়াল ডিফিউশন কখনো দেখেছো, অ্যাসপিরেট করা দেখছো, এরকম প্রশ্নগুলো খুব সিলি, খুব ছোট্ট, খুব বাট অনেক সময় অ্যান্সার করা কঠিন। এবং এইগুলো অ্যান্সার বইতে ওইভাবে লেখা নেই, এগুলো অ্যান্সার আসবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। নিজেরা যখন গ্রুপ ডিসকাশন করবা তখন অ্যান্সারটা পেয়ে যাবা। দেখবে কেউ হয়তো সিনিয়র ভাইয়ের কাছে শুনছে বা তুমি তোমার কলিগ থেকে শুনছো, এরকম বইতে আছে ঠিকই, কিন্তু খুঁজে পাবা না কখন কোন বইতে কোন কানিতে কোনটা কীভাবে লিখছে, অথবা ওয়ার্ডে যদি ভালো ভালো। আর একটা জিনিস ধরা হয়, হ্যাঁ আইসিউতে দেখছো, তোমার মেডিকেল আইসিউ আছে, কয়তলা আইসিউ বলো তো? হ্যাঁ, পেরিটিক্স ওয়ার্ডটা কোন কর্নারে, ডার্মাটোলজি ওয়ার্ডটা কোন কর্নারে, সারা এগুলোও সিলি প্রশ্ন ধরে এবং ফ্রিকুয়েন্টলি ধরে। সাইকিয়াট্রি ওয়ার্ড দেখছো? দেখছি। কোথায়? 4তলা। 4তলা তো মেডিসিন। ওহো স্যার, সাইকিয়াট্রি ওয়ার্ড আর বলতে পারে না, দেখা গেল। কারণ এই সাইকিয়াট্রি ওয়ার্ড, স্কিন ভিডিও ওয়ার্ড ছেলেমেয়েরা কম যায়, একেবারেই কম যায়। দেখে যে ওই সমস্ত ওয়ার্ডে রুগীও থাকে না। হ্যাঁ, ওই রুগীও থাকে না, তোমরাও কেমন যেন ইন্টারেস্ট পাও না। যার জন্যে এই সিলি প্রশ্নগুলো অনেক সময় কিন্তু নিজের হাসপাতাল সম্পর্কে ধারণা আছে কিনা, তোমার মেডিসিন ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা, তোমার মেডিসিনের হেডের নাম বলো, তোমার মেডিসিনে কয়জন টিচার আছে, এগুলো একবার সিলি প্রশ্ন। কিন্তু এগুলো কিন্তু অনেক সময় ধরি, আমরা ধরে থাকি, কেন ধরে জানি না, বাট ধরি।
এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ডিফিকাল্ট, অ্যান্ড মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফেল করে এখানে। এবং এবারকার ক্লিনিক্যাল এক্সামিনেশনে ক্লিনিক্যাল পার্টে আসবে লং কেস, শর্ট কেস। লং কেস মেডিসিন, লং কেস পেডিয়াট্রিক্সের কোনো লং কেস থাকবে না এবার। শর্ট কেস 3টা থাকবে মেডিসিন, 2টি থাকবে পেডিয়াট্রিক্স। এখন লং কেস যে পেশেন্টটা লটারি করে তুমি পেয়ে গেলা, পেশেন্টের কাছে যাও, পেশেন্টকে সুন্দর করে সালাম দাও, এবং প্রথম কথাই হবে ওই পেশেন্টকে মোটিভেট করা যে সে যেন তোমার পক্ষে কথা বলে। আমরা অনেক সময় পেশেন্টকে জিজ্ঞাসা করি প্রায়শই এই ক্যান্ডিডেটটা কেমন। অনেক সময় পেশেন্ট বলে, এটা রিয়ালি বলে বা আনকমনলি বলে, স্যার পাস করার যোগ্যতা রাখে না, এই কথা বলে। ওই ভালো ব্যবহার করে নেই। সো গুড বিহেভিয়ার with your patient is most important, even more important than your performance. ক্যান্ডিডেট যদি, পেশেন্ট যদি তোমার সম্পর্কে নেগেটিভ ধারণা নেয়, তোমার পাস করার আর কোনো সুযোগ নেই, তুমি যতই ভালো বলো অথবা। সো গুড বিহেভিয়ার উইথ ইউর পেশেন্ট, তাকে অ্যাড্রেস করো সুন্দর করে, নাম, সেক্স, বাড়ি কোথায়, কয়টি ছেলে মেয়ে, কীভাবে চলে, কোথায় বাড়ি, আর্নিং সোর্স কী, এবং এই আর্নিং সোর্স অথবা পার্সোনাল কিছু ব্যাপার নিয়ে পেশেন্টকে হার্ট করার মতো কোনো প্রশ্ন করা যাবে না। যেটাই করবো অত্যন্ত যত্ন সহকারে সতর্কভাবে ইনফরমেশন গ্যাদার করতে হবে। সো অ্যাট দ্য এন্ড অফ লং কেস টিচার যখন আসলো তোমাকে 3টি প্রশ্ন করবে, 3টির যে কোনো একটা হলো প্রেজেন্ট ইউর কেস, তখন হিস্ট্রি ইন ডিটেইলস, অথবা বলে টেল দ্য স্যালাইন ফিচার, দ্যাট মিনস ওনলি সারমর্ম, নাটশেল অফ হিস্ট্রি, নাটশেল অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন ওয়ান পেজ, বা ছোট্ট পরিসরে, যেটা ক্যান বি কমপ্লিটেড উইদিন 5 minutes অফ টাইম। আরেকটি ধরতে পারে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি বলে ইয়েস মাই ডায়াগনোসিস রাইট সাইডেড প্লুরাল এফিউশন ডিউ টু পালমোনারি প্লুরাল টিউবারকুলোসিস। দেন হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তখন বলবা আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর প্লুরাল এফিউশন, যেমন ইট মে বি প্লুরাল থিকেনিং, ইট মে বি ম্যাসলেশন, এটসেট্রা। অথবা যদি প্লুরাল থিকেনিং হয় সেটাও মে বি ডিউ টু টিউবারকুলোসিস, যদি ম্যাসলেশন হয় মে বি ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তাহলে 3টি প্রশ্ন ধরবে, 3টির যে কোনো একটি ধরবে। প্রেজেন্ট ইউর কেস ইন ডিটেলস চলে যাবা তুমি, টাইম নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। টাইমের প্রশ্ন স্যারের, তোমার না, তোমাকে বলতে বলছে তুমি বলতেই থাকবা, কোনো একটা স্টেপে তোমাকে থামাই দেবে। সেকেন্ড, টেল দ্য স্যালাইন ফিচার, ইউ টেল ওনলি নাটশেল অফ দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন উইদিন 5 minutes অফ টাইম, ম্যাক্সিমাম টাইম 5 minutes। অ্যানাদার কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দেন মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস দিস, মাই ডিফারেন্সিয়ালস আর দিস অ্যান্ড দিস। 3-4টে বেশি বলার চেষ্টা করো না। তখন বলবে ইয়েস গিভ স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, তখন আবার ওই স্যালাইন ফিচারে চলে গেলা, তাই না? তুমি বললা ইয়েস মাই ডায়াগনোসিস প্লুরাল এফিউশন ডিউ টু প্লুরাল টিউবারকুলোসিস। নেক্সট প্রশ্ন, গিভ স্টেটমেন্ট ইন ফেভারিং ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তখন তুমি বলা শুরু করলা, ওই 5 মিনিটে নাটশেলটা বললা। তাহলে দেখো 3টি প্রশ্ন লং কেস যখনই আমি নিলাম, 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেলাম, এর ভিতরে নিজেকে গুছায় নিলাম, খাতায় টুকটাক পয়েন্ট টুকায় রাখলাম, এবং আমি কীভাবে বলবো নিজেকে রেডি রাখলাম। স্যার এই প্রশ্ন ধরলে এইভাবে শুরু করবো, ওই প্রশ্ন ধরলে এইভাবে, এই প্রশ্ন ধরলে এইভাবে শুরু করবো। দেন ক্রসিং, হয়তো বললো প্লুরাল এফিউশন, তুমি কীভাবে শিওর হলো প্লুরাল এফিউশন? ইয়েস স্যার, আই এক্সামিন দ্য চেস্ট, কী পেয়েছো? আমি ইন্সপেকশনে দিস আর দ্য ফাইন্ডিং, প্যালপেশন দিস ফাইন্ডিং, পারকাশন দিস ফাইন্ডিং, auscultation this finding. All these things goes in favor of right-sided pleural effusion. Why not it is pleural thickening? Yes, sir, it may be case of pleural thickening. But as pleural effusion is more common clinical condition, patient having fever, acute presentation, so it is more likely effusion. কখনো স্যার যেটা বলবে কখনো বলবো না এটা হবে না, বলো স্যার ইয়েস স্যার মে বি দ্য পসিবিলিটি, বাট আই থিঙ্ক ইট ইজ মোর my pleural effusion is more possibility, more common, but in this particular case it is most important, but it is the first diagnosis. এটা বলার চেষ্টা করবা, অর্থাৎ স্যার যেটাই বলবে সেটাকে অ্যাকসেপ্ট করবা, জেন্টলি তারপরে রিফিউজ করবা। আগে অ্যাকসেপ্ট করবা, জেন্টলি রিফিউজ করবা। স্যার উদ্ভট কথা বলতে পারে কিন্তু
তবে বেশি উদ্ভট কথা বললে সেটা অ্যাকসেপ্ট না করলেও হবে, কিন্তু কাছাকাছি শব্দ হলে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। যেমন থাইরয়েড, হাইপোথাইরয়েডের একটা কেস, হয়তো তো বলতে পারে যে আমার কাছে মনে হচ্ছে এটা ম্যানিক ডিপ্রেসিভ ইলনেসের পেশেন্ট। ইয়েস স্যার, হাইপোথাইরয়েড পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ডিপ্রেশন, তাদের অ্যাপিয়ারেন্সটাই ডিপ্রেস মুড থাকে। সো ডিপ্রেশন ইজ ওয়ান অফ মাই ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন দিস পার্টিকুলার কেস। আপনি বলেছেন ওটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং ওইটা একটা আমার ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক এইরকম ব্যাপারটা, অর্থাৎ স্যারের সব অ্যান্সারই অ্যাকসেপ্ট করবা, জেন্টলি যদি রিজেক্ট করার মতো হয় জেন্টলি ডিনাই করবা, কিন্তু অ্যাগ্রেসিভলি না, না স্যার ওটা হবে না, এরকম কোনো কথা উচ্চারণ করা যাবে না। এবং অ্যাট দ্য এন্ড অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্যার হয়তো বলবে অ্যাসেটিসটা ডেমনস্ট্রেট করো। এখন বিফোর ডেমনস্ট্রেশন দেখো তোমার পজিশন ঠিক আছে কিনা, তোমার পেশেন্টের পজিশন ঠিক আছে কিনা, হাতটা সোজা আছে কিনা, পাটা সোজা আছে কিনা, বালিশটা কতটুকু উঁচু, বেশি উঁচু বালিশ রাখা ঠিক হবে না, এক্সপোজার ঠিক আছে কিনা, দ্যাট ইজ দি পার্ট ইউ আর গোয়িং টু এক্সামিন, সেই পার্টটুকু এক্সপোজ আছে কিনা। এক্সপোজার ইজ ইম্পর্টেন্ট, কনসেন্ট ইম্পর্টেন্ট, তুমি রাইট সাইডে আসো সেটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন আবার ড্রেস আপ করা আছে কিনা, ড্রেস আপ করতেছো কিনা, তুমি নিজে ড্রেস আপ করে দাও অথবা পেশেন্টকে বলো বাবা আপনি একটু কাপড়টা পরে নেন, তারপরে তুমি টিচারের দিকে তাকাবে, ইয়েস স্যার আমি কমপ্লিটেড মাই এক্সামিনেশন। ফাইন্ডিং কী বললা, ইয়েস স্যার আই হ্যাভ এক্সামিন শিফট ইন্টারনেস অফ দিস পেশেন্ট অ্যান্ড ফাউন্ড পেশেন্ট হ্যাভিং অ্যাসাইটিস, পাস শেষ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো বিফোর স্টার্টিং এক্সামিনেশন সাম প্রসিডিউর আর ইম্পর্টেন্ট, অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন কিছু প্রসিডিউর ইম্পর্টেন্ট। পেশেন্টকে কখনোই হার্ট করা যাবে না, কোনো প্রসিডিউর যেন পেশেন্টকে ডিসকমফোর্ট না দেয় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইচ অ্যান্ড এভরি স্টেপ অফ ইউর ক্লিনিক্যাল এক্সামিনেশন উইল গিভ কমফোর্ট টু দ্য পেশেন্ট, উইল গিভ কমফোর্ট টু দ্য পেশেন্ট। আমাদের দেশের মোস্ট অফ দ্য পেশেন্ট নিডি, তোমরা জানো, তোমরা যে লং কেসটা করতেছো, শর্ট কেসটা করতেছো, তারা খুব গরিব, তারা এক্সপেক্ট করতেছে তোমার কাছ থেকে কিছু সম্মানী বা অনানিয়াম। এখন তুমি বলবা আমি পরীক্ষা দিতে আমি কেন টাকা দেবো না, তুমি যদি বুঝতে পারো তার বডি ল্যাঙ্গুয়েজে সে একটু এক্সপেক্ট করতেছে সামথিং, তাকে আশ্বস্ত করো বাবা পরীক্ষাটা হয়ে যাক, আমি আপনাকে সাথে কথা বলবো এবং আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব, একটু কথাটা বলে রাখলা, এতে করে দেখা যাবে তার অ্যাটিটিউড ভালো থাকবে, তোমাকে পরীক্ষার হলে হেল্প করবে। অনেক সময় রুগীরা, টিচাররা কিন্তু রুগীর সাথে কথা বলে, ও এই তোমার আপনার এই ছেলেটি যা বলতেছে আপনি ঠিকমতো বলছেন, এবং সে তখন কিন্তু স্ট্রংলি সাপোর্ট করে, ইয়েস ও খুব ভালোভাবে কথা বলছে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। এই কথাগুলো, এই জিনিসগুলো তোমার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। সেদিন একটা পরীক্ষা নিতে গেছি, 5th ইয়ার পরীক্ষা, ওয়ার্ডেন্ডিং পরীক্ষা দাঁড়াইছে, প্রথমে রুগী বলতেছে স্যার কী একটা ছাত্র দিয়েছেন, আমি প্রথমেই মনে করছি এটা হবে না, স্যার ওকে নিয়ে যান, ও হবে না আমার, অর্থাৎ কথাবার্তা তার ভালো লাগেনি। এইটা নিয়ে আমরা হাসতে পারি টিচারের রুমে এসে, মানে ওই রুগীরই পারসেপশন এই স্টুডেন্ট ভালো না, সো ওকে আনছেন কেন, ওকে নিয়ে যান। ব্যাপারটা হলো অর্থাৎ ভালো ব্যবহার করে নেই, অ্যাটিটিউড ভালো শো করে নেই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শর্ট কেস কিন্তু খুব সিম্পল, যেমন ধরবে এক্সামিন পালস, এক্সামিন অ্যানিমিয়া, এক্সামিন জন্ডিসের ক্ষেত্রে ডে লাইট মাস্ট, এক্সামিন ইডেমা, এক্সামিন অ্যাসাইটিস, এক্সামিন হার্ট সাউন্ড, auscultate the heart, auscultate the mitral area, auscultate the base of the heart, palpate the chest, auscultate the chest, examine the chest from back, এরকম কম্পোনেন্ট দেবে, এর পুরাটা বলবে না। নার্ভাস সিস্টেম, show me the ankle jerk, show me the plantar response, show me the strength of the pectoralis muscle, show me the strength of the shoulder girdle muscle, show me the strength of the quadriceps muscle, ঠিক এরকম, মানে খুব সিম্পল প্রশ্ন, কম্পোনেন্ট ছোট প্রশ্ন বলবে, তুমি ওই আবার সেই একই কথা, পজিশন ঠিক করবা, তুমি সুন্দর দাঁড়াবা, লাইট অ্যাডিকুয়েট আছে কিনা এনশিওর করবা, কনসেন্ট নেবা, এক্সামিন করবা, ড্রেস আপ করবা, তারপর টিচারের দিকে তাকাবা, স্যার আমার এক্সামিনেশন কমপ্লিট। আর পেডিয়াট্রিক্সের শর্ট কেসের ক্ষেত্রে ছোট বাচ্চা যদি হয় 2 বছর 3 বছর, সেখানে ওই সমস্ত সিস্টেম চলবে না। পেডিয়াট্রিক্সের বাচ্চা যদি 8-10 বছর হয়, সেখানে সিস্টেম ফলো করতেই হবে, কারণ 2 বছরের বাচ্চার সিস্টেম করতে গেলে এক্সামিন করতে পারবে না, ওই মায়ের কুলে আছে ওর ভিতরে যতটুকু বার করবা। কিন্তু 10 বছরের বাচ্চা হলে তাকে আবার সুন্দর শোয়াইতে হবে, পজিশন ঠিক করতে হবে, এক্সপোজ করতে হবে, কনসেন্ট নিতে হবে, এক্সামিন করতে হবে, ড্রেস আপ করতে হবে, তারপর টিচারের দিকে তাকাতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলতেছি পেশেন্ট হ্যান্ডলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইচ অ্যান্ড এভরি স্টেপ উইল গিভ কমফোর্ট টু দ্য পেশেন্ট। ইন এক্সচেঞ্জ অফ কমফোর্ট হি উইল গিভ সাম ফাইন্ডিংস।
যে ফাইন্ডিংসটা নিয়ে আমি রোগটা ধরার চেষ্টা করব এবং আমরা ট্রিটমেন্ট দেব। আমাদের দেশের সারা বিশ্বের মোস্ট অফ দ্য পেশেন্ট 60-70% সাইকোসোমাটিক ইলনেসে সাফার করে। তাদের ট্রু ডায়াগনোসিস করা যায় না বা করার দরকার পড়ে না। তারা দেখে বিহেভিয়ার অফ দ্য ডক্টর, অ্যাটিটিউড অফ দ্য ডক্টর, প্রেসক্রিপশন রাইটিং অফ দ্য ডক্টর এটসেট্রা, এবং এইগুলো যদি ভালো লেগে যায় রুগী অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, আর এগুলো যদি ভালো না লাগে ওই রুগী আর ভালো হয় না। বাট যার পার্মানেন্ট টিউবারকুলোসিস আছে তার সাথে যত বন্ধুত্বই করো ওই টিউবারকুল ব্যাসিলাই ওই বন্ধুত্ব বুঝবে না, তাকে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু ওই যে সাইকোসোমাটিক, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার শ্রদ্ধাভাজন মাসুদ স্যারের উদাহরণ, ঢাকা মেডিকেল কলেজের হেড ছিলেন, বঙ্গবন্ধুর চেয়ারম্যান ছিলেন মাসুদ ভাই, ডার্মাটোলজিস্ট। ওনার এক বন্ধু, তার এক ভাগ্নি আছে, ইন্টারমিডিয়েট পরে একটা চুল পড়ে গেছে, মাথা আঁচড়িতে যায়, তো এই চিরুনির সাথে একটা চুল, সে মাকে বলতেছে মা আমার চুল পড়ে যাচ্ছে। মা আর জিজ্ঞাসা করে নেই কয়টি চুল পড়লো। মা তখন তার ভাই ঢাকা থাকে, জিজ্ঞাসা করছে এই তোর ভাগ্নির সব চুল পড়ে শেষ। এখন ওই মামা তার বন্ধুকে ফোন করছে, রে আমার এক ভাগ্নি আছে রে, তার তো চুল পড়ে শেষ হয়ে গেল। বলস কি রে, এই বয়সে চুল পড়া মানে তো এসেলি, এ তো খুব খারাপ রোগ, তুই তাড়াতাড়ি ঢাকা নিয়ে আয়। মেয়েটিকে তাড়াতাড়ি সাইন সুইন করে ঢাকা নিয়ে আসছে, নিয়ে ডাক্তারের কাছে যায় দেখছে চুল আরও বেশি, যা থাকার কথা তার চেয়ে বেশি। পরে দেখা গেল একটি চুলকে পুরো টাক মাথা বানায় দিল। ম্যাটার অফ প্রেজেন্টেশন, দেখছো, জাস্ট একটি চুলকে হয়ে গেল পুরা শেষ, তোর ভাগ্নি এসিলি হয়ে গেল। স্যার তো মনে করছে এসিলি নিয়ে আসছে, নিয়ে এসে দেখে যে কিছুই হয়নি। সো সাইকোসোমাটিক ইলনেস, বাচ্চা খেলতে গেছে অথবা পরীক্ষা 3 দিন পরে বা পড়াশোনার চাপ, টিচার বকা দেয়, ওই কথা কয় স্কুলে যাওয়ার আগে তার পা ব্যথা শুরু হয়ে গেল। এখন এটা তো স্কুলে যাওয়ার ভয়ে পা ব্যথা, এখন ওই ব্যথা মা রিউমেটিক বানায় ডাক্তারের কাছে নিয়ে গেল, আর ডাক্তার সেই সুযোগে এসো টাইটার করে 600 বানালো, তারপর ইঞ্জেকশন দেওয়া শুরু করলো। এদিকে বাচ্চাও বেনিফিটেড হলো, মাও দেখলো তার ছেলের চিকিৎসা হচ্ছে, মাও বেনিফিটেড, ডাক্তার সাহেব হিমসেলফ বেনিফিটেড, ওষুধের দোকানদারও বেনিফিটেড, ডায়াগনস্টিক সেন্টারও বেনিফিটেড। যেখানে এত বেনিফিট সেইখানে তো সাইকোসোমাটিক ইলনেস তো এক্সিস্ট করতেই থাকবে সমাজে, এবং এইগুলোকে অ্যাড্রেস করতে হলে ওনলি গুড বিহেভিয়ার, মোটিভেশন ইজ সাফিসিয়েন্ট এনাফ। গুড মোটিভেশন লাগবে কিন্তু, এবং তোমাকে বুঝতে হবে যে ইয়েস এটা সাইকোসোমাটিক, আমি এইভাবে তাকে যদি মোটিভেট করতে পারি তার আর ডাক্তারের কাছে আসা লাগবে না। সো দিজ আর অল ভেরি ইম্পর্টেন্ট ইন টেকিং হিস্ট্রি, ইন টেকিং ক্লিনিক্যাল এক্সামিনেশন, কারণ মোস্ট অফ দ্য পেশেন্ট, আবারও বলি, সাইকোসোমাটিক। হসপিটাল প্র্যাকটিস, আউটসাইড প্র্যাকটিস, আকাশ পাতাল, আমাবস্যা পূর্ণিমা পার্থক্য। আমাবস্যা পূর্ণিমার যেমন গ্রস পার্থক্য, আউটডোর প্র্যাকটিস মোস্টলি সাইকোসোমাটিক, ইনডোর প্র্যাকটিস মোস্টলি অর্গানিক, মোস্টলি অর্গানিক। সেখানে তাহলে গুড বিহেভিয়ারের প্রয়োজনটা কি? ইয়েস, গুড বিহেভিয়ার অসম্ভব প্রয়োজন আছে, নইলে রুগীটা মারা যাবে, মারা যাওয়ার পরে আফটার ইফেক্ট আর হবে না। তুমি যদি ভালো ব্যবহার করো, মারা যাওয়ার পরে যে একটা আফটার ইফেক্ট হচ্ছে এখন সারা বাংলাদেশের হাসপাতালে, বিদেশের হাসপাতালে, ভাঙচোর, মায়ের ধর এটসেট্রা, তুমি যদি গুড মোটিভেট করে রাখতে পারো, তারা আরও ডেড বডি নিয়ে যাবে, আবার দোয়া করতে করতে চলে যাবে। আর যদি গুড মোটিভেশন না করো, ডেড বডি নেওয়ার আগে আগে ভাঙচুর করে অ্যাসল্ট করবে, তারপরে ডেড বডি নেবে। বুঝতে পারছো কথাটা? যেমন অনেক রোগী অনেক সময় চেম্বারে এসে বলে আমার দাদাও চিকিৎসা করছেন, আমি বললাম আপনার দাদা কই মারা গেছে, আমার বাপেরও চিকিৎসা করছেন, উনিও মারা গেছে। আমি বললে এবার কি আপনি মরতে আসছেন? এরকম দু একটা রুগী পাওয়া যায় কিন্তু, মানে কি উইথ বিহেভিয়ার এনি হাও তারা স্যাটিসফাইড। সো দাদা মরছে আপত্তি নাই, বাপ মরছেও আপত্তি নাই, এবার সে আসছে। সো আমার ওই শ্রদ্ধাভাজন মনিউদ্দিন স্যার বলেছিলেন একটা কথা, ওনাকে একটা রুগী, একটা ছেলে ক্যাবিনে ছিল, মারা গেছেন, এর 1988 সনের কথা। তারপরে রুগীর বাপ এসে রাউন্ডের ভিতরে তার গলা চিপে ধরছিল, উনি তখন 4 নম্বর ওয়ার্ডের প্রফেসর ছিলেন, গলা চিপে ধরছে। তো ডাক্তাররা তাকে সেভ করার চেষ্টা করছে, ডাক্তারকে উনি ঠেকাই দিয়ে বলছে যে ঠিক আছে, সে কী করে তোমরা খালি দেখো, বেশি টিপে ধরলে আমি ইঙ্গিত দেবো। হ্যাঁ, স্যারের পরের কথা। এরপরে যাই হোক তাকে ই করছে, তারপরে ওই ছেলেটির বাপ 1-1.5 মাস পরে আবার আসছে, এসে স্যারের পা জড়ায় ধরছে, জড়ায় ধরে তাকে বলছে তার ছেলে নাকি তাকে স্বপ্নে দেখেছে যে তুমি আমার ডাক্তারের সাথে খারাপ আচরণ করছো, তুমি মাপ চাই আসো। তখন সে, এটা ইমোশনাল কথা, তখন স্যারের কিন্তু ঘটছে ঘটনাটা, তখন উনি এসে মাপ চাইছে। স্যারের কথা হলো যে রোগীর সাথে আমি আমার জ্ঞানের স্বল্পতার জন্য ভুল চিকিৎসা করতে পারি, জ্ঞানের স্বল্পতার জন্য হয়তো ভুল ডায়াগনোসিস করতে পারি, কিন্তু ব্যবহার যেটা ডেভিডসন পড়া লাগে না, টাকা পয়সাও লাগে না, সেটা যেন ভালো করি, যেন কবরে যাও রুগী আমার জন্যে
দোয়া করে। সো অ্যাটিটিউড যদি চেঞ্জ করো, এই অ্যাটিটিউডটা পরীক্ষার হলেও তোমাকে হেল্প করবে। সারা বুঝতে পারে এই ছেলেটি, যেমন আমার কাছে যারা মিড লেভেল ডাক্তার ট্রেনিং আসে, রিসেন্টলি একটা ডাক্তার এসেছে কোনো একটা মেডিকেল কলেজ থেকে, বরিশালে গ্র্যাজুয়েট, ফার্স্ট ইমপ্রেশনই মনে হলো এই ছেলেটি ভালো হবে, এবং আমার ইউনিটে রেখে দিলাম, এবং আমি পরে 3 মাস হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে সে ওয়ান অফ দ্য বেস্ট বয় অফ দ্য টিম। বডি ল্যাঙ্গুয়েজ, জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ, আর কিচ্ছু দেখিনি। সে রেজাল্ট কেমন করছে তাও জানি না, কিচ্ছু না। সো ট্রাই টু চেঞ্জ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, অ্যাটিটিউড, তোমরা সব কাজেই তোমরা সফলকাম হতে পারবা, এবং পরীক্ষাতেও সফলকাম হতে পারবা। এবং 5th ইয়ার পরীক্ষা মোটেই কঠিন কিছু না, যদিও আমি বলছি ইট ইজ দ্য হার্ডেস্ট এক্সামিনেশন ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য মেডিকেল সায়েন্স মনে হবে, কিন্তু পাশ করার পরেই মনে হবে ইট ওয়াজ দ্য ইজিয়েস্ট এক্সামিনেশন। ফেল করলে মনে হবে না, কিন্তু পাশ করলে মনে হবে। আর এখনকার যুগটা পাশের যুগ, সো ডোন্ট ওয়ারি, পাস হবে।